আরহাম রক্তবর্ণ চোখে নুবার দিকে তাকিয়ে বলল, কোন সাহস আমার মেয়ের গাল চেপে ধরলি? রেগে ধমকে কথা বললে, রোড বিহেভ করলে ওর সাথে। বলেই আরহাম হকি স্টিকটা দিয়ে নুবার গাল বরাবর আঘাত করলো। নুবার সাথে সাথে সেন্স ফিরে আসলো। চোখ বড় বড় করে সামনে তাকিয়ে দেখলো আরহাম বসে আছে সোফায়, মাথা ঝুলিয়ে, মানে হাত পা ছড়িয়ে পিছন দিকে মাথা দিয়ে চোখ বুজে আসছে। আসলে তার ঘুম হয়নি। নুবার শুকনো ঢোক গিলল। এত সময় সবই তার ভাবনা ছিল। আরহাম তো নিশ্চিন্তে বসে বসে ঘুমাচ্ছে। তবে নুবা যখনই আয়রার পেটে সুড়সুড়ি দিতে দিতে খেয়াল করে সামনে কেউ আছে, তখন আরহামকে দেখে তার মাথায় এগুলোই ঘুরছিল। কারণ এইমাত্র সে আয়রার গাল চেপে ধরেছিল, তা অবশ্য আদর করে। তবে সত্যি আরহাম যদি দেখতো, বুঝতো নাকি? সে তো একটা তার ছেঁড়া মানুষ, একটা পাগল সাইকো। না হলে শুধু মেয়ের গাল চেপে ধরায় কেউ এভাবে মারতে পারে কাউকে? নুবার জানা নেই, এই প্রথম দেখেছে। নুবা আয়রাকে রেখে উঠে যেতে লাগলো, কিন্তু আয়রা নুবার খোলা চুল হাতের মুঠোয় আটকে নিল। নুবা কোনো মতে আয়রার থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। এক পলক আয়রার দিকে তাকিয়ে দেখল আয়রা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নুবা ঠোঁট হেলিয়ে হেসে বলল, বাই বাই, আপনি শুয়ে থাকেন। বলেই নুবা নিজের খেতা গুছিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশি বাগানে দাঁড়িয়ে আছে। কালকে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। জায়গাটা অনেক বড়। আরশি আশেপাশে তাকালো, তবে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। তাই মন খারাপ করে চলে আসতে নিলেই খেয়াল করলো অনাকাঙ্ক্ষিত মানুষটি নুবার ফুফাতো বোনের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আরশির মুখ কালো হয়ে গেল। রাগে শরীর জ্বলে উঠল। এতদিন পর এসেছে, একটি বারও তার সাথে এত সময়ের ভেতরে দেখা করতে পারেনি। কিন্তু দেখো কিভাবে বসে বসে অন্য মেয়ের সাথে গপ্প দিচ্ছে। আর সে ওখান থেকে সরে গেল। বুকটা ফেটে যাচ্ছে তার। আর সে যেতে যেতে খেয়াল করলো ইয়াস যাচ্ছে, সম্পর্কে তার ভাই, তবে আরশির থেকে ছোট। আরশি ইয়াসকে ডাক দিল। ইয়াস একগাল হেসে বলল, জি, কিছু বলবি আপু? আরশি রেগে বলল, কতদিন বলবো আমি তোর থেকে বড়, তুমি করে ডাকবি? উফ, আবার শুরু করছো। আচ্ছা যাও, তুমি করেই ডাকবো। এবার বলো কি? তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আরশি ঠোঁট হেলিয়ে হেসে ইয়াসের কানে কানে কিছু বলতে ইয়াস ভুরুকুসকে বলল, কি মানে ঘটনা কি? ভাইয়ের সাথে ইটিস পিটিস নাকি? আরশি ভুরুকুসকে বলল, যা ভালা তা ছোটদের মতো থাক, যা বলছি তাই কর। ইয়াস বুকে হাত গুজে বলল, যত সময় সবটা না বলছো, আমি এটা করতে পারবো না। তুই যা ভাবছিস তাই, তবে কাউকে বলিস না। আমি চাই না ঝামেলা হোক। আচ্ছা বাবা, বলবো না। কাজ শেষ করে আমার কাছে আসবি, কাজের জন্য উপহার দেব নে। আচ্ছা। বলে ইয়াস চলে গেল। নুবা রুমে এসে সকাল সকাল লম্বা করে একটা গোসল দিল। আয়রা নুবাকে পুরাই ভিজিয়ে ফেলেছে। এই অবস্থায় থাকলে ইচিং হবে। হাজিরা বেগম ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করলো। নুবাকে সকাল সকাল গোসল করতে দেখে বলে উঠল, রাতে চাচি তোর সাথে ছিল। নুবা মাথা মুছতে মুছতে বলল, হ্যাঁ। ওহ, সকাল সকাল গোসল করছিস, ঠান্ডা লাগবে না? আয়রা রাতে দুবার মুতু করে ভিজিয়ে দিয়েছে। তুমি বলো কি করব? ওহ, বাইরে বের হওয়ার বেশি দরকার নেই, অনেক মানুষ। আমি বের হব না। রিহান মাত্র কাজ শেষ করে বসলো। এমন সময় ইয়াস তার পাশে চেয়ার টেনে বসে বলল, কেমন আছো ভাইয়া? রিহান মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। কবে এসেছো? এই তো 2 দিন হবে। তা ছুটি কেমন নিলে? আবারও তো তোমার আসতে হবে। রিহান ভুরুকুসকে বলল, বিয়ে শেষ হলেই চলে যাব, আবার আসতে যাব কেন? ইয়াস হেলে দুলে বলল, আরে জানো না, আর সে আপুকে তো উঠতে যাওয়ার আগেই বিয়ে দিয়ে দিবে, তাই তোমার আবারও আসতে হবে। ইয়াসের কথা শুনে রিহানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিহান হতভম্ব হয়ে বলল, এই ফালতু কথা তোমাকে কে বলেছে? ইয়াস ভুরুকুসকে বলল, কে আর বলবে, শুনলাম মামি বলছে। আর সে আপু তো বেশ খুশি। আরশি কোথায়? আমি কি জানি।
রিহান আর বসলো না, উঠে প্রায় ছুটে বাড়ির দিকে গেল। আরশি করিডোরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার শান্তি পাচ্ছে, কারণ নিচেই একটা মানুষ পাগলের মতো তাকে খুঁজছে। তাই হয়তোবা এত শান্তি লাগছে। আরশির ভাবনার ভেতরে রিহান উপরের দিকে তাকালো। আরশি সাথে সাথে ওখান থেকে সরে গেল। আরহাম মেয়েকে নিয়ে রুমে বসে আছে। দুপুরে তার খাবার রুমে পাঠানো হবে, কারণ আমিনা বেগম জানে আরহাম বাইরে আসলে একটা না একটা ঝামেলা তৈরি করবে। এদিকে আরশি চুপচাপ ঘাপটি মেরে বাড়ির এক কোনায় বসে আছে। বসে আছে বললে ভুল হবে, একজনের পিছন পিছন ঘুরছে। সেই সকাল থেকে মানুষটা তাকে পাগলের মতো খুঁজছে, আর সে তাই দেখে মজা নিচ্ছে। নুবা মাথায় কাপড় দিয়ে বাইরে বের হলো। নুবার ফাঁকা স্থানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু অনেক মানুষ ইতিমধ্যেই চলে এসেছে, তাই এই রান্না বাসায় করা সম্ভব না। নুবা রুম থেকে বের হতেই মেহেরিমার সামনাসামনি হলো। নুবা পাশ কাটিয়ে চলে যেতে লাগলেই মেহেরিমা বলে উঠল, সকালে আরাম ভাইয়ের রুম থেকে বের হলে কেন? রাতে কোথায় ছিলে তুমি? নুবার পা থেমে গেল। এক পলক মেহেরিমার দিকে তাকিয়ে বলল, চাচির সাথে ছিলাম। মানে? এত মানে আমি বলতে পারবো না, বেশি মানে বুঝতে হলে চাচিকে যে জিজ্ঞেস করেন। আর হ্যাঁ, নিজের চরকায় তেল দেন, আমারটা না দেখে। বলেই নুবা চলে গেল। মেহেরিমার শরীর জ্বলে উঠল। হারুন মির্জা আজ বাড়িতেই আছেন, না থেকে উপায় আছে? তবে একটু সময়ও বিরতি নিতে পারছেন না। একজনের সাথে কথা বলে শেষ করলে আর একজনের সাথে দেখা তো যাচ্ছে। নিজেও যেন হাঁপিয়ে উঠেছেন এত আত্মীয় স্বজন দেখে। দুপুর তখন ঠিক 2টা। ডাইনিং টেবিলে, সোফায়, লিভিং রুমে চেয়ার এনে সবাইকে খেতে দেওয়া হয়েছে। সব বয়সের বড়রা ডাইনিং টেবিলে। বাচ্চাদের খাওয়ার খবর নেই। দামড়া পোলাপাইনগুলো হাতে প্লেট নিয়ে সোফায় বসেছে। কেউ কেউ আবার টি টেবিলের ওপর। হাজেরা বেগম, তানিয়া, আমিনা বেগম আর তাদের কিছু বয়সে বড় খালা, চাচি সবাই মিলে হাতে হাতে কাজ করছে। কেউ যাতে নিরাশ না হয় সেদিকে খেয়াল রাখছে। তবে এত মানুষকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। পুরো লিভিং রুম বাচ্চাদের কেউ কেউ চেউচেউয়ে ভরে গেছে। অন্ততপক্ষে কম করে বাচ্চাদের বাদ দিয়ে 40 জন হবেই। আর বাকি মেহমান তো কাল আসবে। ভাগ্যিস বাড়ি বড়, না হলে এদের কোথায় যে থাকতে দিত। নুবাও মাথায় কাপড় টেনে ময়দানে নেমেছে। বড় বড় মাংসের বোল সহ ভাতের বোল টানাটানি করছে। নুবা একটা কথাই ভাবছে, কাল গায়ে হলুদ, আজই এত মানুষ, আল্লাহ জানে বিয়েতে কত হবে। আমিনা বেগম কাউকে খুঁজছে। বড় ছেলের রুমে খাবার পাঠাবে, তবে কাকে দিয়ে পাঠাবে বুঝতে পারছে না। যাকে তাকে পাঠাতে তো আবার বিপদ। তখনই আমিনা বেগম নজরে পড়ল নুবা একগাল হাসি নিয়ে সবাইকে পানি এগিয়ে দিচ্ছে। আমিনা বেগম নুবাকে ডাক দিল। নুবা এগিয়ে এসে বলল, ডাকলে কেন? আমিনা বেগম হিসফিস করে বলল, আর সে কোথায় রে? কোথায় আবার খেতে বসেছে, ওই যে সোফার এক কোনায়। বলেই নুবা হাত দিয়ে দেখালো। আমিনা বেগমের রাগে শরীর জ্বলে উঠল। আজ সকাল থেকে মেয়েটার খোঁজ নেই, কই কই যে ঘুরে বেড়ায়। আমিনা বেগম রাগে গজগজ করে বললেন, ওর মরার খাওন আজ গিলাবো। বান্দির বাচ্চা সকাল থেকে কোনো কাজ না করেই ঘুরছে। বলতে বলতে আমিনা বেগম নুবার হাতে ভাতরে প্লেট ধরিয়ে দিল। যা তো আরহামকে দিয়ে আয়। নুবা চোখ ছোট ছোট করে বলল, আমি কেন? যা বলছি তাই কর, মাথা গরম করিস না। বলেই আমিনা বেগম চলে গেল। একটু আগে ঘুম থেকে উঠেছে আরাফ এবং সবার প্রথমে খেয়ে বসে আছে। যতই হোক জামাই বলে কথা। আরাফ খেয়ে দিয়ে রুমে যেয়ে আবার শুয়েছে। কোনো টেনশন নেই তার, একদম নিষ্পাপ। কিছুই জানে না সে, না কিছু করেছে। নুবা চাপানো দরজায় কড়া নাড়ল। আরহাম বসে বসে টিভি দেখছিল, তবে তাতে ব্যাঘাত ঘটল। উচ্চস্বরে বলল, কে? নুবা শুকনো ঢোক গিলে বলল, আমি নুবা। কেন আসছো? চাচি ভাত দিয়ে পাঠিয়েছে। আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ভিতরে আসো। নুবা আলতো করে গেট চাপিয়ে ভেতরে ঢুকলো। পরপরই দেখতে পেল বিছানায় হেলান দিয়ে আরহাম সামনে মনোযোগ দিয়ে কিছু দেখছে। আয়রা ঘুমিয়ে আছে, সারা রাত জ্বালিয়ে এখন ঘুমাচ্ছে।
নুবার রুমে ঢুকতেই অদ্ভুত শব্দ শুনতে পেল। ভুরু কুঁচকে আসলো তার। ইংরেজিতে কেউ বিড়বিড় করছে, কিছুই বুঝতে পারল না সে। নুবা এগিয়ে যেয়ে বিছানার পাশের ছোট্ট টেবিলে খাবার রেখে দিল। পাশে তাকিয়ে দেখলো পানির বোতল খালি, তাই পানির বোতল নিল পানি আনার উদ্দেশ্যে। পরপরই পানির বোতল হাতে নিয়ে সামনে ঘুরতে তার চক্ষুদ্বয় কাঠগড়া থেকে বের হয়ে আসলো। কিছু সময় এই দৃশ্য দেখার পর নুবার হাত থেকে বোতল পড়ে গেল। নুবা গাল, নাক, কান সব গরম হয়ে গেল। আরহাম বোতল পড়ার শব্দ শুনে বিরক্তি নিয়ে নুবার দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল? রুম থেকে বের হও। নুবা পানির বোতল রেখে দুটো উষ্ঠা খেতে খেতে রুম থেকে বের হয়ে গেল। নুবা রুমে এসে অজু করলো। চোখ তার গরম হয়ে গেছে। নুবা বিড়বিড় করে বলল, ছি, চোখে জিনা হয়ে গেল। নুবার গা গুলিয়ে আসতে লাগলো। নুবার সেই দৃশ্য মনে পড়তেই শরীরে কাঁটা দিয়ে উঠল। টিভির বড় স্ক্রিনে চলছে সুন্দর একটি মুভি, যার নাম 365 ডেজ। নুবার চোখে শুধু ভেসে উঠল স্পষ্ট কিছু ঘনিষ্ঠ মুহূর্ত, আর একটু বেশি ভেসে উঠল মেয়ের হাত লোহার শিকল দিয়ে আবদ্ধ। এতটা জঘন্য লাগলো নুবার কাছে। সি, এসব কেউ দেখে? নুবার নিষ্পাপ চক্ষুদ্বয় স্থল হয়ে রইল। আর কিছু সময় তাকিয়ে থাকলে সে ওখানেই স্থির হয়ে যেত। আর কি বিদঘুটে শব্দ ভেবেই নুবার গা গুলিয়ে আসলো। আরহামের রাগে শরীর ফিসফিস করে উঠল। ভাত দিয়ে গেছে, পানি, লবণ, সে যে ঝাল খায় সেটাও দেয়নি। আরহাম রুম থেকে বের হয়ে করিডোরে আসলো। নজরে পড়লে নিচে এখনো খাওয়া দাওয়া চলছে। আরহামের মাথাটা আরো গরম হলো। দাঁতে দাঁত চেপে আশেপাশে তাকালো তার মা কোথায়। পরপরই দেখতে পেল খেতে বসেছে। আমিনা বেগম ছেলেকে খেয়াল করলো। নিচ থেকে হাতের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরহাম কিছু একটা রেগে বলল। ভাতের সাথে পানি, লবণ আর ঝাল কে দেবে? দূর থেকেই আমিনা বেগম ছেলের কথা বুঝে গেলেন। হাতের ইশারায় ছেলেকে রুমে যে বললেন। এদিকে কেউ কেউ আরহামের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বাড়ির বড় ছেলে, তবে কারোর সাথে কোনো কথা নেই। আমিনা বেগম সোফা থেকে উঠে দাঁড়ালো। মাত্র খেতে বসেছে, কি যে করবে। আশেপাশে তাকিয়ে আরশিকে খুঁজলো, তবে না, নেই। সবার খাওয়া শেষ, যে যার মতো চলে গেছে। কয়েকজন আছে। আমিনা বেগম কাকে পাঠাবে বুঝতে পারল না। যাকে তাকে রুমে পাঠানো যাবে না। পরপরই নুবার কথা মনে পড়ল। আজ পেয়েছি নুবাকে, কি এক জ্বালা। আমিনা বেগম ভাতের প্লেট নিয়ে নুবার রুম যেয়ে দেখলো মোবাইল নিয়ে বসে আছে। আমিনা বেগম রুমে ঢুকেই জিজ্ঞেস করলো, খেয়েছিস? নুবা মাথা ঝুঁকিয়ে বলল, না। আমিনা বেগম রেগে বলল, এখনো খাসনি কেন? দুপুরের ওষুধ কখন খাবি? সবার শেষ হলেই খাবো। আচ্ছা, একটা কাজ কর, আরহামের রুমে পানি আর লবণ দিয়ে আয়, সাথে 3-4টা কাঁচামরিচ নিয়ে যাইস, যদিও ঝাল বেশি করে দিয়েছি তবুও। নুবা হতভম্ব হয়ে বলল, ও অন্য কাউকে পাঠাও, আমি যাব না। বাড়ি ভরা কত মানুষ, কাউকে পাঠালেই তো হয়। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মাত্র ভাতে হাত দিয়ে দুমুঠো খেয়েছি, এখন হাত ধুয়ে যেতে ইচ্ছে করে? আর কাকে পাঠাবো? যাকে তাকে পাঠালে ওর আবার নাটক শুরু হয়ে যাবে, তাই তো তোকে বললাম। নুবা ইনিয়ে বিনিয়ে বললেন, না না, তুমি কষ্ট করে খেয়ে দিয়ে আসো। আচ্ছা, তোর সাথে রেনুকে পাঠাচ্ছি। বুঝতে পারছি একা যেতে তোর ভালো লাগে না। কখন কে কি বলে বসে। রিনুর বয়স 9/10 হবে। আরহামের খালাতো বোন। রিনু আর নুবা সিঁড়ি দিয়ে উঠছে। রিনু উঠতে উঠতে জিজ্ঞেস করলো, নাম কি তোমার আপু? নুবাইরা রহমান, ওরফে নুবা। ও সুন্দর, আমার নাম জানো? হ্যাঁ, চাচি বলেছে। রিনু ভেবে বলল। তুমি কি এবারের বউ? রিনু ভুরুকুসকে বলল। না তো, তোমার এটা কেন মনে হচ্ছে? দুইজন করিডোর পার করতে লাগলো। রিনু মুস্কি মুস্কি হেসে বলল, তুমি খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়েছ তো, তাই বললাম। আসলে আমার মা সবসময় বলে বাড়ির বউ মাথায় কাপড় দিয়ে থাকে। আশ্চর্য তো, মাথায় কাপড় দিলে কেউ বউ হয় নাকি?
আমি এবারই সামান্য মেট, বুঝলা? রিনু অবাক হয়ে বলল। মানে হেল্পিং হ্যান্ড? নুবা মাথা ঝুঁকালো। রিনু গালে হাত দিয়ে বলল। এত সুন্দর হেল্পিং হ্যান্ড? নুবা মুচকি হাসলো আর বলল। শোনো পাকামে, বিয়ে হলে নাকে নাক ফুল, হাতে চুড়ি থাকে, বুঝলে? এবার থেকে ভালো মতো দেখে সবাইকে বলবে। রিনু মাথা ঝুঁকালো। আচ্ছা, তোমার আব্বু আম্মু আছে? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। না, আম্মু আছে। আর তোমার? আমার একটা বড় ভাই আছে, আম্মু আব্বু আছে। বড় ভাইয়া অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। বড় ভাইয়ের বউ বানাবো। নুবা আবারও হতভম্ব হয়ে বলল। পাকা বুড়ি একটা। তা তোমার ভাইয়ের নাম কি? রিহান চৌধুরী। সুন্দর না? হ্যাঁ, তবে এরকম পাকা পাকা কথা সবার সামনে বলবে না, সবাই খারাপ ভাববে। তুমি খারাপ ভাবনি, সেই জন্যই তো তোমাকে ভালো লেগেছে। তারা কথা বলতে বলতে রুম পর্যন্ত পৌঁছে গেল। নুবা শুকনো ঢোক গিলল। যদি এখনো ওই সব চলতে থাকে, এই বাচ্চাকে নিয়ে কি করে রুমে যাবে? নুবা নিজেকে অপ্রস্তুত করে নিল। পরপরই নুবা দরজায় টোকা দিল। আরহাম ভেতর থেকে বলে উঠল। আসো। নুবা আর রিনু দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিনু ভেতরে ঢুকেই আয়রাকে দেখে এক লাফে তার কাছে চলে গেল। নুবা এক পলক পিছন ফিরে তাকিয়ে দেখলো মুভিটা এখনো চলছে, তবে অন্য কিছু, কোনো ওরকম মুহূর্ত না। নুবা যেন শান্তি পেল, তবে গাল গরম করে আসলো তার। আরহাম ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা ট্রাউজার, যাও ভিজে একাকার। হয়তোবা গোসল করতে গেছিল, রুম থেকে কিছু নিতে এসেছে, তবে এভাবে পুরো ফ্লোর ভিজে যাচ্ছে। আরহাম এক পলক নুবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। সেন্স থাকা উচিত, কাউকে ভাত দিলে যে সাথে আরো জিনিস লাগে। নুবা শুকনো ঢোক গিলল। আরহাম হাতে থাকা গেঞ্জিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। পরপরই গেঞ্জিটা ভেজা কাঁধে নিল, সাথে একটা ট্রাউজার, আন্ডারওয়্যার, তাও ব্যান্ডের, কেলভিন ক্লেইন। নুবা চোখ সরিয়ে নিল। পানি লবণ টেবিলে রেখে আরহামের দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলল। আর কিছু লাগবে? হ্যাঁ, বাইরে যে বড় ডেক রান্নার জন্য বসিয়েছ তা নিয়ে আসো। নুবা হতভম্ব হয়ে আরহামের দিকে তাকালো, বিড়বিড় করে বলল। কি? এটা আমি উঁচু করতে পারবো নাকি? না পড়লে দাঁড়িয়েছো কেন? 2-3 জন মিলে নিয়ে আসো, আমার পেটটা গোদাম তো, যে আরো কিছু লাগবে। নুবা বুঝতে পারলো খোঁচা মারা কথা বলছে, তাই মাথা নিচু করে নিতে লাগলো। তখনই নির্লজ্জ চোখ দুটো অন্য জায়গায় যেয়ে আটকে গেল। নুবা সেকেন্ড খানিক সময় নিল চোখ সরাতে, পরপরই এক হাতের 3 আঙুল মুখের ওপর রাখলো। বিছানার কাছে যেয়ে রিনুর এক হাত টেনে বলল। চলো রিনু। রিনু মুখ কালো করে বলল। একটু ওর সাথে খেলি, দেখো কিভাবে হাসছে। নুবা কম্পিত কণ্ঠে বলে উঠল। তাহলে তুমি থাকো, আমি যাই। বলেই নুবা চলে যেতে লাগলো। তবে আরহাম নুবাকে ডেকে উঠল। এদিকে আসো, একটা কাজ করে দিয়ে যাও। নুবার চোখ টিপ টিপ করে উঠল। আরহামের দিকে না তাকিয়ে বলল। কি কাজ? তাড়াতাড়ি বলুন। আরহাম বিরক্তি নিয়ে বলল। পিঠে একটা কেমন আইচালির হয়েছে, কেটে দিয়ে যাও। নুবা হতভম্ব হয়ে বলল। না, হ্যাঁ, আসো। বলে আরহাম ওয়াশরুমে চলে গেল। নুবার কলিজা শুকিয়ে আসলো, কি করবে কি না করবে। পরপরই সে একবার টিভির দিকে তাকালো, সেখানে মারামারি চলছে। নুবার ভাবনার ভেতরে আরহাম রেগে ডেকে উঠল। আসবে নাকি? অসহ্য। নুবা না চাইতেও এগিয়ে গেল। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থমকে গেল সে, কি করবে ভেবে পেল না। আরহাম আবার ডাকলো। নোবা। নুবা এক লাফে ভিতর গেল। পরপরই নজর পড়ল ওয়াশরুমটা প্রায় একটা রুমের সমান। নুবা আশেপাশে চোখ বুলালো। বাথটাবটা তো আছেই, তাও গোসলখানার বিশাল জায়গা জুড়ে। আরহাম সামনে আয়নার সামনে দাঁড়িয়ে নুবার দিকে একটা কেচি এগিয়ে দিল আর বলল। পিঠে ডান সাইডে দেখো, কেটে দাও। নুবা কম্পিত হাতে কেচিটা নিল, তবে কিছুই বুঝল না কি করতে হবে। নুবার মাথা ঘুরে উঠল, কোন দিকে তাকাবে বুঝতে পারল না। এই বেগানা পুরুষ নির্লজ্জের মতো তার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে,
তার লজ্জাও লাগছে না। তবে নুবার খালি পিঠে তাকাতে বেশ লজ্জা লাগছে। আরহাম এবার ভীষণ বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, হোয়াট হ্যাপেন? যা বসে তাই করো, নাহলে এই কেচি কিন্তু গলায় ঢুকিয়ে এখানে পুঁতে রাখবো। যত সব ফালতু। নুবার হঠাৎ এমন ধমকিতে চমকে কেঁপে উঠল। ভীতু কণ্ঠে বলল, কি করব? আরহাম এবার রেগে পিছনে ঘুরো। নুবার সাথে সাথে দুই কমদ পিছনে ঘুরে মাথা নিচু করে নিল। সামনে তাকানোরও ইচ্ছে নেই। সে নির্লজ্জ হতে পারে, তবে নুবা বেশরম না। আরহাম নুবার দিকে তাকিয়ে বলল, বয়রা নাকি? পিঠে একটা কালো গোটার মতো হয়েছে, ওটা কেচি দিয়ে কাটতে বলেছে। শোনো না, কয়বার বলেছে? নুবা চাপা কেঁপে উঠল। তার দিকে না তাকিয়ে বলল, ঘুরুন, দিচ্ছি। আরহাম আবারও পিছনে ঘুরল। নুবা এবার বাধ্য হয়ে খুঁজতে লাগলো ওই কালো গোটা কোথায়। তবে তার নজর স্থির করতে পারল না। আরামের পেশিবহুল পিঠ, হাত কেমন মাংসের থপ থপ, বারবার নিঃশ্বাস নেওয়ার ফলে ফুলে উঠছে। নুবা চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, পাচ্ছি না। আরহাম অধৈর্য হলো। রাগে দাঁতে দাঁত চেপে বলল, কানা নাকি তুই? ডান দিকে চোখে পড়ে না? নুবা চোখ খুলে সেদিকে তাকালো। দেখলো কোমরের কাছে ইয়া বড় একটা কালো গুটা হয়েছে, যাকে আঞ্চলিক ভাষায় আইচেলি বলে। নুবা কেচারি ওখানে ঠেকালো। গা গুলিয়ে আসলো। তার এইসব দেখলেই গা শিরশির করে। এই গোটা ফোটা তার জনমের শত্রু। আরহাম ভুরুকুসকে রান নিয়ন্ত্রণ করে বলল, এত সময় লাগে? ইচ্ছে করছে তোকেই কেটে ফেলে। নুবা চোখ মুখ খিচে ওই গোটাটাকে কেটে ফেলল। সাথে সাথে গলগল করে রক্ত বের হলো। নুবা বেশ ভয় পেয়ে গেল, সাথে তার মাথাটাও ঘুরে উঠল। নুবা কম্পিত কণ্ঠে বলল, রক্ত বের হচ্ছে। হোক। বলেই আরহাম সরে গেল। নুবার হাত কাঁপতে লাগলো। রক্ত বের হচ্ছে আর এই লোকটার কোনো যায় আসেই না। আরহাম ভেতরে আর একটা দরজার দিয়ে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ালো। দরজা দিয়ে কিছু পানির ফোঁটা ছিটে নুবার গায়ে পড়ল। নুবা ফাল দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। দেখলো রিনু নেই, তার মানে চলে গেছে। নুবা চলে যেতে লাগলো, তবে আয়রা তাকে কান্নার সুর দিয়ে টেনে ধরল। নুবা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, কোন বিপদে ফেলে দিল। নুবার মনে হলো বাচ্চাটা সকালে একটু খেয়েছে, সারা দিন ঘুমিয়েছে, আর একটু আগে ঘুম থেকে উঠে খেলছিল। নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। নুবা না পেরে এগিয়ে গেল। আয়রাকে কোলে নিয়ে ওড়না দিয়ে নিজেদের কভার করে আয়রাকে ফিট করাতে লাগলো। এদিকে আয়রা চকচক শব্দ তুলে খেতে শুরু করেছে। নুবার আয়রার মুখের শব্দ শুনে হাসি পেল। টিভিতে বেশ ভালোই সিন চলছে। তবে নুবার তাদের এত প্যাঁচানো ইংরেজি বুঝতে পেরেও পারছে না। মাঝে মাঝে একটু একটু বুঝতে পারছে। নুবা এক পলক আয়রার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি খান নাক বুঝছি। আপনার বাপ গোসল সেরে আসার আগে আমাকে রুম ছেড়ে বের হতে হবে, পারলে দুনিয়া ছেড়েই চলে যেতাম। নুবা কপালে হাত দিয়ে বসে রইল। মনে মনে ভাবল, উহ, আল্লাহই জানে আজ সকাল কার মুখ দেখে উঠেছিলাম, যে সকাল থেকে একবার না, দুবার না, 3 বার অদ্ভুত কিছু দেখে ফেললাম। দুপুর দুপুর এই রুমে এসে জঘন্য মুভি। একটু আগে সে আরহামের ভেজা টাওয়ালের ভেতরে থাকা অদ্ভুত জিনিস, যা ট্রাউজারের উপর দিয়ে দৃশ্যমান ছিল। একটু আগে আরহামের পেশিবহুল পিঠ। ছি, নুবার গা গুলিয়ে আসলো। কি কি দেখতে হচ্ছে। নুবা না পেরে নিজের 2 চোখে থাপ্পড় মারল। এইসব জায়গায় তার চোখ কেন যায়? ভয়ঙ্কর ভয়ঙ্কর আজব জিনিসে তার বেয়াদব চোখ না চাইতেও চলে যায়। নুবা তওবা তওবা করে মাপ চাইল। অনেকটা সময় পর ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হলো। নুবা তাড়াতাড়ি করে আয়রাকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় শুধালো। তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। আরহাম টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো। নুবা পিছন থেকে ফাঁক কাটতে চাইলেও তবে হলো কই। আয়রা করছে, হয়তোবা পেট ভরেনি। তবু নুবা চলে যেতে চাইল। তবে আরহাম ডেকে উঠল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নুবাকে ডাকলো। নুবা আস্তে আস্তে পিছাতে লাগলো। সে এখন রুম থেকে বেড়ে হবে
তবে তার আগেই আরহাম খেকিয়ে উঠল। এই মেয়ে, এখানে আসো। নুবা শুনল না। রুমের দরজার সামনে পৌঁছে আলতো করে দরজা চাপিয়ে দিল। আরহামের রাগ মাথায় চড়ল। ধূপধাপ পা ফেলে সে দরজা খুলে দেখল নুবা অলরেডি কিছুটা দূরে চলে গেছে। আরহাম হুংকার দিয়ে নুবাকে ডাকবো। কত বড় সাহস তার কথার অবাধ্য হয়। নুবা এত জোরে ডাক শুনে বড় বড় চোখ করে পিছন ফিরে তাকালো। পরপরই পায়ের জোর বাড়িয়ে হাঁটা শুরু করলো। আরহামের রাগে শরীর জ্বলে উঠল। এই মেয়ে তাকে উপেক্ষা করছে। কত বড় সাহস, কথা না শুনে চলে গেল। পরপরই আরহাম ঠোঁট বাঁকিয়ে হাসলো, বিড়বিড় করে বলল, ওকে ফাইন, আমি ব্যাপারটা দেখছি। নুবা রুমে না এসে বাইরে গেল। অনেকেই বাগানে চেয়ার পেতে বসেছে, কারণ পুরো বাগানে রাজকীয়ভাবে সাজানোর ফলে রোদ লাগছে না। তার উপর ফ্যানও লাগানো হয়েছে। আসলে নুবা তার মাকে খুঁজছে। আরহাম বারান্দায় দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে আছে। এত মানুষ তার আদৌ পছন্দ? না। আরহাম কিছু সময় সেদিকে তাকিয়ে রইল। আয়রা এদিকে কান্না করছে। আরহামের মাথা গরম হচ্ছে, তবে মেয়ের প্রতি না নুবার প্রতি। মেয়েটাকে অর্থ খাইয়ে চলে গেছে, এর উপহার সে তো নুবাকে দিবেই। আরহাম অনবরত তার মায়ের নাম্বারে ফোন করছে। মেয়েটা এখানে কান্না করে খুন হয়ে যাচ্ছে, আর ওদিকে তার মা মোবাইল রেখে কোথায় গেছে আল্লাহ পাক জানে। আরহাম মেয়েকে কোলে নিয়ে দোল দিল, বিড়বিড় করে বলল, কান্না করো না, ক্ষুধা লাগছে তো, বাবা ব্যবস্থা করছে, একটু ধৈর্য ধরো। তবে আয়রার কমল না, বরং বাড়ল। একবার কান্না করলে আর থামতে চায় না। আরহাম নিজের মায়ের উপর চিল্লিয়ে উঠে বলল, কোথায় ছিলে তুমি? কত সময় ধরে খুঁজছে, বলেছি না মোবাইল কাছে রাখবে? বলেছিলাম বাইরে আসবো না, সে আমার বাইরে আসতেই হলো। আমিনা বেগম ঘামার্ত মুখ প্রমাণ ছিল ছেলের বিয়ে দুটো, কম কথা না। তবু আমিনা বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে বলবি তো? বাসায় মানুষ ভরা, চিল্লাচিল্লি করবি না একদম। আরহাম লাগে হিসফিস করে বলল, সকাল থেকে মেয়েটা আমার কিছুই খায়নি। তোমার নোবার খবর আছে, এটা টুই টুই করে কোথায় না কোথায় ঘুরছে। তাই বলে চেঁচাবি বললেই তো হয়। তোমার হুঁশ আছে? কয়টা বাজে? না আমি এখনো খেতে পারলাম না আমার মেয়ে। আমিনা বেগম আয়ারকে নিজের কোলে নিতে নিতে বলল, রুমে যা, কোনো তামাশা করবি না। আমি দেখি নুবাকে বলছি আয়রাকে খাওয়াই দিতে। আরহাম তেতে উঠে মেয়েকে নিজের কলো ফিরিয়ে নিয়ে বলল, নোবাকে আমার রুমে পাঠাও, ওর কাছে একা আমার মেয়েকে দিব না। যখন আমার মেয়েকে নেবে আমার চোখের সামনেই থাকবে ও। ওই মেয়ে সুবিধার না। আমিনা বেগম ভুরু কুঁচকে বললেন, মাথা ঠিক আছে তোর? এমনিতেই সকাল থেকে দুবার তোর রুমে গেছে। কে কোথা থেকে দেখে কি কেলেঙ্কারি করে দেয় বুঝিস কিছু? মেয়ে মানুষও, আর কাকে কি বলছিস? তুই বোঝার মানুষ নাকি? আরহাম যেতে যেতে বলল, 2 মিনিটের ভেতর ওকে আমার রুমে আসতে বলবে, না হলে এই বিয়ে বাড়ি থাকবে না। 2 মিনিটে মরাবাড়ি বানিয়ে ফেলবা। আর 2 মিনিটের বেশি যদি আমার মেয়ে কান্না করে তবে মেয়েকে আমি মর্গে পাঠাবো। আমিনা বেগম পিছন থেকে ডাকতে লাগলো, তবে আরহাম শুনল না। আমিনা বেগম অনেক খুঁজে নুবাকে বের করলো। পরপরই নুবার হাত ধরে বলল, চল। কয়টা বাজে? দুপুরে খেয়ে ওষুধ নিয়েছিস? আমি সব খেয়াল রাখবো কেন? তোর মা কি একটু দেখতে পারে না? নাকি আমার নাতনি দেখে আমার সব জ্বালা? তোরও তো দেখি খেয়াল নেই, হ্যাঁ? আমি এক্ষুনি যে খাবো। তার আগে আয়রাকে খাওয়ায় দে মা, বাচ্চাটা কান্না করছে। সারাদিন তোমার নাতনি কাঁদতে থাকে। আল্লাহ! নুবাকে নিয়ে আমিনা বেগম ছেলের দরজায় কড়া নাড়ল। আরহাম নিজে এসে দরজা খুলে দিল। পরপরই নুবার দিকে সরু চোখে তাকালো। আমিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, সর, ভিতরে যেতে তো দিবি? আরহাম পকেটে হাত গুজে বলল, তোমার একটা কাজ আছে, তুমি যাও। আমিনা বেগম ছেলের দিকে গরম চোখে তাকিয়ে বললেন, তাহলে আয়রাকে দে, খাওয়াই দিয়ে যাবে। তখন কি বলেছিলাম শোনো নে? আমিনা বেগম রাগী কণ্ঠে বললেন, এখনো গোসলটা করিনি, হাতের কাজ পড়ে আছে। তোদের নিয়ে এরকম করব আমি? তো তোমাকে থাকতে কে বলছে? যাও নোবা, তুমি ভেতরে এসো।
নুবা পিছিয়ে গেল। আমিনা বেগমের হাত ধরে বলল, আয়রাকে দিতে বলো, আমি ফিট করিয়ে দিয়ে যাব। আরহাম নিজ মায়ের দিকে সরু চোখে তাকিয়ে বলল, বিশ্বাস নেই আমার উপর নাকি নোবার উপর? আমিনা বেগম ঠোঁট হেলিয়ে হেসে বললেন, তোর উপর নেই। কাল বলেছিলাম ওর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। চেষ্টা আমার মেয়েকে আমি চোখের সামনে রাখতে চাই। আরহাম, লোকে কি বলবে? তোদের দুজনকে একসাথে রুমে দেখলে গালমন্দ করবে, বিশেষ করে নুবার বদনাম হবে। আর তোমার বাবা কেমন তুমি তো জানো। এই সব কিছু আমার কথাই হয়েছে, পরে কোনো ঝামেলা হলে তোমার বাবা আমাকে আস্ত রাখবে না। কাউকে পাঠিয়ে দাও, তবে আর এক আমি দিচ্ছি না। নুবা পিছন থেকে বলে উঠল, তাহলে আমিও ওকে খাওয়াচ্ছি না। আরহাম আর চোখে নুবার দিকে তাকালো। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, রেনুকে পাঠাচ্ছি। নুবা, তুই যে আয়রাকে খাওয়া আর নিজেও খেয়ে ওষুধ খেয়ে নিস। আমি বসে থাকতাম, হাতে কাজ আছে। আমি রেনুকে পাঠাচ্ছি। বলেই আমিনা বেগম চলে গেল। নুবা বিড়বিড় করে বলল, না চাচি। আরহাম দরজা খুলে দিল। ঠোঁট হেলিয়ে হেসে বলল, আসেন। তবে নুবা ঢুকলো না। বিড়বিড় করে বলল, রিনু আসুক। আরহামের চোখ দুটো জলজল করে উঠল। এক টানে নুবাকে ভিতরে এনে ফেলল। পরপরই দরজা লাগিয়ে দিল। বারবার তার নির্দেশকে অমান্য। একবার সে বুঝাবে সে আসলে কি। আরাফাতের হাত মুঠিবদ্ধ হয়ে গেছিল। এইমাত্র সে করিডোর পার করেছিল, তখনই তার নজর পড়ছিল আরহাম নুবার দু হাত ধরে টেনে ভিতরে নিল। কিন্তু কেন? আরহামের শরীর জ্বলজ্বল করে উঠল। রাগে কপালে রগ ফুলে উঠল। নুবা মাথা নিচু করে চোখ উল্টে আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম 2 কদম এগিয়ে নুবা মৃদু কণ্ঠে বলল, রিনু আসবে, দরজা বন্ধ করেন কেন? আরহাম রেগে দাঁতে দাঁত চেপে বলল, তখন যদি পিছনে ফিরে দৌড় দিলে, তোকে ডেকেছিলাম আমি। নুবা মৃদু কেঁপে উঠল। আরহাম আবারও বলল, কি হলো বল? নুবা ছোট্ট করে হুম বলল। আরহাম আর একটু রেগে বলল, তুই আমার ডাক শুনে দৌড় দিলি কেন? নুবা আর একটু পিছিয়ে যেয়ে বলল, এমনি ভাইয়া। আবার মিথ্যে বলিস। আই হেট লাইস। লাস্ট কথাটুকু হুঙ্কার ছেড়ে বলল। নুবা এবার কান্না করে দিবে এমন অবস্থা। নুবা বুঝতে পারছে না এই লোকটার সমস্যা কি। এমনভাবে কথা বলছে যেন নুবা তার রাগ শুনতে বাধ্য। আরহাম আবারও রাগী কণ্ঠে বলল, তখন আয়রা কান্না করছিল, তুই শুনিসনি? তোকে ঠাপিয়ে বেড়াতে রেখেছে, হ্যাঁ? নুবার অন্তরাত্মা আরহামের ধমক শুনে কেঁপে উঠল। কোনো মতে কম্পিত কণ্ঠে বলল, সরি ভাইয়া, আর হবে না। তোকে কি আমি খেয়ে ফেলেছিলাম? নিজেকে বিশেষ সুন্দরী মনে করিস যে বউ বাচ্চা রেখে তোর মতো মেয়ের দিকে নজর দিব? হ্যাঁ? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি? ইউ নো হাউ বিউটিফুল মাই ওয়াইফ ইজ? নুবা মাথা ঝুঁকিয়ে না বলল। পরপরই কাতর কণ্ঠে বলল, সরি, আমি তো এমন কিছু বলিনি যে আমি বিশ্ব সুন্দরী। আপনি আমার দিকে নজর দিয়ে বসে আছেন। আর নুবার কথা শেষ হওয়ার আগেই আরহাম ধমকে উঠল, আমার মুখে মুখে তর্ক করে? হাঁটুর বয়সী মেয়ে হয়ে বড়দের মুখে মুখে তর্ক? কত বড় বেয়াদব! নুবার এবার বেশ রাগ হলো। ঝাঁঝি মেরে বলল, বললাম তো সরি। আর এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার কথা শুনতে বাধ্য। সাহায্য করতে রাজি হয়েছি দেখে ভাববেন না মাথা বেচে দিয়েছি। অতিরিক্ত বলেন। আমি রাজি না হলে আপনার বাপের সাধ্য ছিল না আমাকে রাজি করানোর। আমারই ভুল ছিল। ভালো মানসিকতা দেখাতে যেয়ে রাজি হয়ে গেলাম। কেন যে? তখন দরজায় টোকা পড়ল। বাইরে থেকে রিনু ডেকে উঠল। নোবাবু, আরহাম গর্জে উঠে বলল। যাও এখান থেকে। রিনু চমকে উঠল, বেশ ভয় পেল। এক লাফে ওখান থেকে চলে গেল। নুবা নিজেও বেশ লাফিয়ে উঠল। আরহাম নুবার দিকে তাকিয়ে বলল, কে যেন বলছিলে? কে বলছিলে? আবার বলো। নুবা মাথা নিচু করে বেশ রাগী কণ্ঠে বলল, আমি এসব আর করতে পারবো না। আপনার মেয়ের জন্য অন্য কাউকে খুঁজে আনেন। বলেই নুবা দরজা খোলার চেষ্টা করল। তবে আরহাম কি তা হতে দেবে? আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, তোমার যোগ্যতা আছে নিজের মতামত দেওয়ার? হয়তোবা মেহেরিমার মার তুমি ভালো মতো খেয়াল করনি। আমার রুমে ঝাড়ুর থেকে শক্তপোক্ত জিনিস আছে, জানো কি?
হকি স্টিক, যে সামান্য আমার মেয়েকে ধমকে গাল চেপেছে তার এই অবস্থা করেছে। বুঝতেই পারছো যে আমার মেয়েকে না খেয়ে মারার প্ল্যান করছে, তার কি অবস্থা করব? ঠিক কি অবস্থা হবে তার একটু ভাবো। নুবা শুকনো ঢোক গিলল। সকাল সকাল ভাবনার ভেতরে হকি স্টিকের বাড়ি খেয়েছে, এখন কি সত্যি খাবে নাকি? নুবা চুপচাপ বসে আছে। আয়রা কোলের ভেতরে ফিট করছে। পাতলা খেতা দিয়ে আয়রাকে সহ নিজেকে আড়াল করে রেখেছে নুবা। রুমের এসির পাওয়া বেশি যাতে আয়রার গরম না লাগে। আরহাম পাশে বসে খাচ্ছে, তাও হাত দিয়ে। অবশ্য সে চামচ ব্যতীত খায় না। তবে কাকে আবার ডাকবে? নুবা আয়রাকে নিয়ে বসে আছে, তাই অনেকদিন পর হাত দিয়েই খাচ্ছে। নুবা চুপচাপ বসে আছে, অস্থির লাগছে তার। একটা পর পুরুষের সামনে বসে আছে, তাও এই অবস্থায়। অবশ্য সব দিক দিয়ে সবকিছু ঠিক আছে, তবু নুবার খারাপ লাগছে। কিন্তু একটা জিনিস নুবার ভালো লাগলো, আরহাম এদিকে একবার তাকাচ্ছে না, চুপচাপ নিজের কাজ করছে। আরহামের খাওয়া শেষ হলেও আয়রার হলো না। নুবা অস্থিরতায় ঘামতে শুরু করলো। বিপদ যেন তাকে ছাড়তেই চাইছে না। আরহাম খেয়ে দিয়ে টিভি ছেড়ে বসলো। নুবার মাথা ঘুরে আসলো, এখন আবার কি না কি ছেড়ে বসে, এটা নিয়ে ভাবছে নুবা। তবে ভাগ্যক্রমে আরহাম খবর ছেড়ে বসলো। কিন্তু এই ভালো মুহূর্ত আর বেশি সময় টিকলো না। আরহাম সুন্দর একটা মুভি দিল। নুবা এত সময় টিভির দিকে তাকিয়েছিল, হঠাৎ খবরের বদলে অন্য কিছু আসতে দেখে নুবার কলিজা গলায় এসে ঠেকলো। তাড়াতাড়ি মাথা নিচু করে নিল। বিছানাটা অনেক বড়, এখানে আরাম করে 5 জন শোয়া যাবে। আরহাম বিছানার এক কোনায়, নুবা এক কোনায়। তবে তারপরেও একা রুমে নুবার অস্থিরতা কমছে না। তার উপরে কোন মুভি ছাড়লো কে জানে। আরহাম স্বাভাবিকভাবেই মুভিটা এনজয় করছে, তার মুখে কোনো ভঙ্গিমা নেই। তবে নুবার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। নুবা একটা কথাই ভাবছে, মানুষ এরকম মুভি কি করে স্বাভাবিক নিতে পারে? তার উপর পাশে একজন বেগানা নারী বসে আছে। একা থাকলে আলাদা ব্যাপার, তবে পাশে একজন আছে। মুভিটা ভুতুড়ি টাইপের, ভিলেন মার্কা, তবে প্রচুর অ্যাডাল্ট সিন আছে। অবশ্য নুবা মাথা নিচু করে আছে, তবে মুভির বিরক্তিকর শব্দগুলো নুবার মস্তিষ্ক পুচিয়ে ফেলছে। তবে আরহাম একদম স্বাভাবিক, যেন সে এগুলোই অভ্যস্ত। নুবা এক পলক আর চোখে টিভির দিকে তাকাতেই স্থির হয়ে গেল। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। কিছু যে বলবে সেই সাহস নেই। সেই সাহস থাকলে নুবা এখন চিৎকার করে বলতো, ছি ছি ছি, আপনার লজ্জা হয় না? হাঁটুর বয়সী একটা মেয়েকে পাশে রেখে এইসব দেখছেন, তাও মেয়েটা আপনার কিচ্ছুই হয় না। বেগানা নারীর সামনে এইসব লজ্জা হয় না আপনার? তবে কিছুই বলতে পারল না নুবা। বিরক্তিকর শব্দ শুনেই নুবার শরীর কেমন ঝাড়া দিয়ে উঠল, ঝিমঝিম করতে লাগলো। এসির ভেতরেও কপাল বেয়ে ঘাম পড়ল। নুবা ঠোঁট চেপে বসে রইল। এর ভেতরে আরহাম আর চোখে নুবার অবস্থা দেখে মনে মনে হাসলো। ইচ্ছে করেই ছেড়েছে, এটা তার কথা না শোনার শাস্তি। তখন 100 বার ডেকেছে, ডাক শুনেও দৌড় মারার শাস্তি এগুলো। তার উপর একটু আগে এসে মুখে মুখে তর্ক, সাথে তার মেয়েকে না খাওয়ানোর ধমকি। সব মিলিয়ে এর থেকে ভালো শাস্তি হয় নাকি? যেখানে এই মেয়ের গায়ে হাত তোলা বারণ, কারণ সে তার মেয়ের বেঁচে থাকার কারণ। আরহাম হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলল, Do you like the movie? It's a very romantic movie. I like it. By the way, what is your favorite movie? নুবার মাথা চক্কর দিয়ে উঠল। বিড়বিড় করে বলল, এক ভাই চরিত্রহীন, আর একটা রুচিতে সমস্যা আছে। না হলে এরকম মুভি কারো পছন্দ হতে পারে? অবশ্য পাগলদের থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়? আরহাম ভুরুকুসকে বলল। উত্তর দিল না যে? নুবা আস্তে করে আয়রাকে কোল থেকে নামিয়ে দিল। ঘুমিয়ে গেছে। নুবা মনে মনে আয়রাকে প্রচণ্ড ধন্যবাদ জানালো। ঘুমিয়ে গেছে, আমি গেলাম। ঘেমে একাকার হয়ে গেছ? ফিল নিচ্ছ নাকি? নুবা হতভম্ব হয়ে গেল। আরহাম যে এতটা ঠোঁট কাটা তার জানা ছিল না। নুবা নাক মুখ ছিটকে বলল, ছি, এইসব আমার রুচি তো আসে না, চোখের জিনা। ওহো, তো কি আসে রুচিতা? আপনাদের মতো মানুষদের রুচিতে এসব আসবে, যাদের বিবেক নেই একটা বেগানা নারীকে পাশে নিয়ে। ছি। আর কিছু বলল না নুবা। ঘৃণায় গা গুলিয়ে আসলো তার। এত সময় কোনো মতে বসেছিল সে,
তবে যাওয়ার আগে কিছু না বলে গেলে হয় না। নুবা আর কোনো কথা না বলে মাথার কাপড় ঠিক করে বাইরে আসার জন্য প্রস্তুতি নিলেই আরহাম ডেকে বলল, ফ্লোরটা ভিজে গেছে, পরিষ্কার করে রেখে যাও। নুবা যেতে নিয়েও থেমে গেল। কিছু করার নেই, তাই চুপচাপ শুকনো কাপড় দিয়ে পানিগুলো মুছে দিতে লাগলো। আরহাম ঠোঁট হেলিয়ে হাসলো। সে মোটেও ভালো না, এটা তার নিজেরও ভালো মতোই জানা। আরহাম পাশ থেকে কাপড় নিয়ে ভাঁজ করে সুন্দর মতো মেয়ের দুই কানে গুজে দিল, মানে পেঁচিয়ে দিল মাথা সহ, যাতে বাইরের বাড়তি আওয়াজে সে উঠে না যায়। পরপরই আরহাম শয়তানি হাসি দিয়ে টুক করে টিভির সাউন্ড বাড়িয়ে দিল। নুবার শরীর রীতিমতো ঝিমঝিম করে উঠল। নুবা তাড়াতাড়ি ভেজা জায়গা মুছে উঠে দাঁড়ালো। এখান থেকে একবার বের হতে পারলে আর কোনো দিনও মরে গেলেও এখানে আসবে না। আরহাম তো 1 নম্বরের ঢিট ঘাড়টাড়া। নুবা যেহেতু এতে বিরক্ত হচ্ছে, তার মানে সে এখন এটাই বেশি করে করবে, কারণ এই মেয়ের গায়ে হাত তুলতে পারবে না সে। না হলে মেহেরিমার থেকেও বেশি মার নুবা খেত। নুবা কাজ শেষ করে চলে যেতে নিলেই আরহাম আবারও ডাক দিল। নুবা ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। আরহাম উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের উপর থেকে একটা মলম নিয়ে বলল, পিঠে লাগিয়ে দিয়ে যাও। নুবা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে বলল, টিভি অফ করেন। নো ওয়ে, যা বলছি তাই করো তাড়াতাড়ি। ধীর গতিতে কাজ আমার একদমই পছন্দ না। নুবার শরীর জ্বলে উঠল। নুবা তাড়াতাড়ি যেয়ে হাত থেকে মলম নিয়ে আরহামকে না ছুঁয়ে লাগিয়ে দিল। এবার যখন সে বের হতেই যাবে, আরহাম আবারও ডেকে উঠল। নুবা এবার পিছন ঘুরে কিছুটা রাগে চেঁচিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? আমি আপনার চাকর না যে যা বলবেন তাই করব? একটা মেয়েকে হ্যারাসমেন্ট করতে খুব ভালো লাগছে, তাই না? মজা নিচ্ছেন? নুবার শরীর তীর করে জ্বলে উঠছে। রাগে চোখ দুটো পানিতে ভরে উঠল। আরহামের রাগ অতিমাত্রায় উঠল। ড্রেসিং টেবিল থেকে একটা লোশনের বোতল নিয়ে নুবার দিকে ছুঁড়ে মারল। বোতলটা যেয়ে নুবার বুকে আঘাত করল। নুবা মৃদু ব্যথায় কুকিয়ে উঠল। সাথে সাথে চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল। আরহাম গর্জে উঠে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে চেঁচিয়ে কথা বলার? মাথকে শাসিয়ে মাথা উঠিয়ে ফেলেছে। নিজেকে বারের মেয়ে ভাবছিস নাকি? রাস্তা থেকে তুলে এনেছিল, রাস্তায় ফেলে দিতে 2 মিনিটও লাগবে না। কথা বলে সাবধানে বলবি, গেট আউট অফ মাই রুম। আর এগুলো নিয়ে যা। পানি ঢালা প্লেটের দিকে ইশারা করে বলল। নুবার কষ্টে বুক ফেটে গেল, তবে কিছু বলল না। প্লেট লবণ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তবে তার দুঃখের কি শেষ আছে? রুম থেকে বের হতেই আরাফের রুম অতিক্রম করার সময় আরফার সামনে এসে দাঁড়ালো, যেন ঘাপটি মেরে বসেছিল। নুবা সরে যেতে চাইল, তবে আরাফ পথ আটকে বলল, ওর সাথে দরজা আটকে কি করছিলি তুই? হ্যাঁ, আমাকে পড়াতে না পেরে এখন আমার ভাইয়ের পেছনে পড়েছিস? নুবার রাগে শরীর ফেটে গেল। নুবা হাতে থাকা কাচের প্লেট শব্দ করে মাটিতে ফেলল। পরপরই শব্দ করে তা ভেঙে গেল। নুবা হুঙ্কার ছেড়ে বলল, মানুষ নাকি জীবজন্তু? আমি যার যেভাবে ইচ্ছা সেভাবে বলে চাস, যা ইচ্ছে তাই করতে চাস। মানুষ আমি, তোর মতো জানোয়ার থেকে ছাড়া পাবো কিনা সন্দেহ। তার উপর আরেকটা জুটেছে, সব জানোয়ার একসাথে। বলেই নুবা আরাফকে ধাক্কা দিয়ে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আরাফ হতভম্ব হয়ে গেল। এমন নয় যে নুবা কোনো সময় তাকে এভাবে বলেনি, কিন্তু আজ গলার আওয়াজে কেমন বিষাক্ততা ছিল, ঘৃণা ছিল না, কেমন বজ্র কণ্ঠ, যা আরবকেও চুপ করিয়ে দিল। দুপুর সময় লিভিং রুমে আর করিডোরে কেউ নেই, তাই কেউ নুবার চিৎকার শুনতে পেল না। তা নিয়ে বিরক্তি নিয়ে বলল, এই জায়গায় লবণ প্লেট আবার কে ফেললো? এই ঘটনার পর থেকে নুবা রুম থেকে বের হয়নি, চুপচাপ বসে আছে। সবকিছু অসহ্য লাগছে। তার উপর বুকে যেই জায়গায় আঘাত লেগেছিল সেই স্থান ব্যথা হয়ে লাল হয়ে গেছে, কিছুটা রক্ত জমাট বেঁধেছে। এই নিয়ে আরও অসহ্য নুবা। তখন রাত ঠিক 9টা। আমিনা বেগম সন্ধ্যায় যে একটু শুয়েছেন, এখনও ঘুমাচ্ছেন তিনি। আমিনা বেগমের পরিপ্রেক্ষিতে তার বড় বোন, ছোট বোন সবাই এই ছোট্ট জনসংখ্যাকে সামাল দিচ্ছেন। আর সে করিডোরে দাঁড়িয়ে আছে, তাও কারো চোখে চোখ রেখে। রিহান উপর দিকে তাকিয়ে আছে। সারাদিন খোঁজার পর শেষ পর্যন্ত মেয়েটাকে পেল। রিহান উপরে যেতে লাগলো।
আরশি ঠোঁট বাঁকিয়ে হাসলো, চুপচাপ এখান থেকে সরে যেয়ে আরফারের রুমে ঢুকে গেল। রিহানের রাগে চাপা ফুলে উঠল। এই মেয়েটা কথা বলার সুযোগ না দিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এমনকি নাম্বারটাও ব্লক করে রেখেছে। হঠাৎ আরশিকে রুমে ঢুকতে দেখে আরাফ বিরক্তি নিয়ে বলল, হঠাৎ এখানে কি করছিস? এমনি আসলাম দেখতে যে তুমি কি করছো। কি আর করবো, যা আমাকে ঘুমাতে দে। ঘুমাচ্ছ নাকি ভাবির সাথে কথা বলছো? যা ইচ্ছে তাই, যা তো। নুবা শুয়ে আছে, দুপুর থেকে কিছু খায়নি, না ওষুধ খেয়েছে। একবার মন বলছে খেয়ে ওষুধ নিয়ে নিতে, আবার মস্তিষ্ক বলছে প্রয়োজন নেই। নুবা চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আপনি আমারও হতে পারতেন, কেন হলেন না? দেখেই চেয়ে গেলেন, আমাকে চাইলেন না। আমি আপনাকে ঘৃণা করি আরাফ শাহরিয়া মির্জা, আই হেট ইউ। বলতে বলতে নুবা বালিশে মুখ গুজল। এখন আরহামকে দেখলেও নুবার ঘৃণা হয়, কারণ দুইজনের চেহারা প্রায় এক। হয়তোবা মুখে দাগ দেখে চেনা যায়, তবু নুবার সাথে আজ যা করেছে, এরপরে তাকে ভালো মানুষ মনে করে নুবার ভুল হবে। আরহাম মেয়েকে নিয়ে নিচে নামলো। সবাই আরহামের দিকে হাসি মুখে চাইল। আরহাম বিরক্ত হলো। আমিনা বেগম বড় বোন জোরপূর্বক হেসে সবাইকে নিজের দিকে ধ্যানমগ্ন করলো। আরহাম নুবাদের রুমের সামনে যেয়ে দাঁড়ালো, তবে ভেতরে যেতে চেয়েও যেতে পারল না। কেন জানি কেমন একটা লাগছে তার কাছে, যেটা কখনোই লাগেনি। সে কি অনুতপ্ত? না, কখনোই না। তবে আয়রা কাঁদছে, হয়তোবা ক্ষুধা লেগেছে। আরহাম কি করবে ভেবে পেল না। এর ভেতরে হাজিরা উপস্থিত হলো। উনি রুমেই যাচ্ছিলেন। আরহামকে এভাবে কান্নারত আয়রাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দাঁড়িয়ে আছো যে বাবা? আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, মা ঘুমাচ্ছে, আয়রাকে নিয়ে আসছিলাম। হাজেরা বেগম একগাল হেসে বলল, দাও, আমার কাছে দাও, তুমি বরং রুমে যাও। আরহাম প্রথমবারের মতো মা ব্যতীত কারো কথা শুনে বাচ্চাদের মতো মাথা ঝুঁকালো। নুবা একরাশে বিরক্তি নিয়ে বলল, কেন নিয়ে আসছো? আমার এখন ভালো লাগছে না। হাজেরা বেগম ভুরুকুসকে বললেন, ছেলেটা বাচ্চাটাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, আমি তো ভাবলাম তুই আয়রার কান্না শুনিসনি, তাই নিয়ে আসলাম। এখন বলছিস কেন নিয়ে আসছো? নুবা বালিশে মুখ গুজে হিসফিস করে বলল। ওকে নিয়ে যাও। হাজেরা বেগম হতভম্ব হলো মেয়ের আচরণ দেখে। উনি আস্তে করে এসে মেয়ের পাশে বসলো, শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে রে? কিছু না। হাজেরা বেগম নুবার গায়ে হাত দিয়ে বলল, কিছু হয়নি মানে? আমি আমার মেয়েকে চিনি না, ও কেমন? নুবা ঝাড়া মেরে উঠে বসলো, রাগে চেঁচিয়ে বলে উঠল, উফ, অসহ্য লাগছে। এটা কি সামনে থেকে সরাও বলছি, কান্নাকাটি ভালো লাগছে না, বুঝতে পারছো না? বিরক্ত লাগে আমার, সারাদিন কান্না করতে থাকে, ভালো লাগে না আমার। আয়রা নুবা চিৎকার শুনে ভয়ে আরো কেঁদে উঠল। হাজেরা বেগম মেয়ের ব্যবহার দেখে নিজেও বেশ অবাক হলেন। কান্না করছে, একটু খাইয়েও দেখ, ক্ষুধা লাগছে হয়তোবা। নুবার আগে দাঁতে দাঁত চেপে বলল, পারবো না আমি, কারো চাকর না আমি, নিজেকে বেঁচে দেয়নি। যে যখন যা বলবে, যেভাবে বলবে তা করতে হবে। পারবো না আমি এসব করতে। চাচিকে বলে দিও, যদি বাড়ি থেকে বের করে দেয় দিক, তাদের ছায়া ব্যতীত বাঁচতে পারবো না, এমন তো কোনো কথা নেই। হাজেরা বেগম স্থির হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। নুবা পরপরই দাঁতে দাঁত চেপে বলল, বাদ দেও এসব, আজ থেকে কারো পায়ের তলে থাকবো না। তোমার যদি যেতে ইচ্ছে করে আমার সাথে যাবে, আর যদি মনে হয় কুকুরের মতো এখানে পড়ে থাকবে, তাদের পা চাটবে, তাহলে থাকতে পারো, কিন্তু আমি আর থাকছি না, নিজের ব্যবস্থা নিজে করব। হাজেরা বেগম সাথে সাথে ঠাস করে মেয়ের গালে একটা চড় লাগিয়ে দিল। নুবা গালে হাত দিয়ে ছলছল চোখে মায়ের দিকে তাকালো। হাজেরা বেগম কাতর কণ্ঠে বলে উঠল, বড় হয়ে গেছিস, তারা যাই করুক না কেন, ছোটবেলা থেকে বড় করেছে তো তোকে। আমি পারতাম তোকে এত টাকা দিয়ে ভালো করে স্কুল কলেজে পড়াতে, ভালো মন্দ খাওয়াতে। এখন বড় হয়ে গেছিস তাই না? হ্যাঁ, খুব বড় হয়েছিস, একা চলতে শিখেছিস। নুবা বিছানা থেকে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, হ্যাঁ, তাই বলে সারা জীবন তাদের পায়ের নিচে পড়ে থাকো। বলেই নুবা আয়রার দিকে তাকালো।
মাথা কাত করে তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে হিসকি তুলে কাঁদছে, কেঁপে কেঁপে উঠছে। আয়রার চাহনি নুবার কাছে এতটা মোহনীয় লাগলো যা বলার মতো না। নুবা চলে যেতে চাইলো, তবে আবারও ফিরে আসলো। নিজের উপর রাগ হতে লাগতো। এত মায়া লাগছে কেন? না লাগলেও পারতো। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ারকে কোলে নিয়ে ফিট করাতে লাগলো।